এবং সে 1 নম্বর আসামিও ছিল, গ্রেপ্তার হয়েছে, জেলও খাটছে। তখন তো কেউ ছিল না। যে কোনো বিষয়ে তৈরি করতে হলে আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, বিপ্লব বলেন, রুলস বিপ্লব 70 বছর পরে সংগঠিত হয়েছে। এবং আপনার পাসপোর্টটা এখন খুললে দেখবেন ন্যাশনালিটি লেখা আছে সামনে দিয়ে বাংলাদেশি, নট বাঙালি। মহান সংস্কারক এই সংস্কার শুরু করে দিয়েছে। বিএনপি যেগুলি করে সেগুলো যদি আপনার পছন্দ না হয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার পারসেপশন যেটা, আমরা যদি দখলবাজি করে থাকি, চাঁদাবাজি করে থাকি, টেন্ডারবাজি করে থাকি, জনগণ তার জবাব দিবে ব্যালটের মাধ্যমে। হেলিকপ্টার আমার কাছে কোনো উদ্দেশ্য না। জলে, স্থলে, পানিতে, সড়কে সব জায়গায় চলার অধিকার জনগণের আছে এবং উপদেষ্টারও আছে। উনি চড়তে পারবেন, যাইতে পারবেন, তাতে অসুবিধা নেই। এগুলি কিন্তু পলিটিক্যাল অ্যাসাইনমেন্টের কোনো বক্তব্য না। আপনি বলবেন বিএনপি এই কি জানি আওয়ামী লীগের এই পিঠ, বিএনপির ওই পিঠ, কি জানি এরকম একটা কথা বললো আমাদের সমন্বয়ক সাহেব। মানে বিএনপি এবং আওয়ামী লীগ মুজার এই পিঠ ও পিঠ, এই পিঠ, এই পিঠ ও পিঠ। তো এই পিঠ ও পিঠ যদি হয় তাহলে আবার বিএনপির কাছে সহযোগিতা চাইবেন কেন? দরকার কি? বিএনপির কাছে সহযোগিতা কেন চান আপনার? আপনার তো লজ্জা সরকার। আপনারা নিজেরা বুঝা না বুঝা কথা বলেন, যার কারণে তর্ক বিতর্কগুলি হয়। সেজন্যই আমাদের সাথে তথ্য বহুল না হলে কথা বলাও ঠিক না। কারণ আমি যেটা জানি না সেটা বলতে যাবো কেন? আমার তো জানার কোনো অধিকার নেই, আমার বলার অধিকার নেই। আর আপনি প্রিয় সমন্বয়ক ভাই, আপনি ফেনী কোন জায়গায় বাড়ি আপনার? আচ্ছা, আমি একটু বলি, আপনার কথাটা উত্তরে বলি। সেটা হচ্ছে আমরা কিন্তু 2023 সালের 28 বাড়ি হোক, উনি ফেনীতে, মানে জি ফেনী, জি ঠিক আছে, জি সমন্বয়। জি জি আমার বাড়ি ফেনী সোনাগাজী। আমার বাড়ি ফেনী সোনাগাজী। হ্যাঁ, সোনাগাজী কুঠিরহাট। আমি আপনার আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার সময় আমি বলি নাই তো, আমি আপনাকে প্রশ্ন করছি আপনার বাড়ি কোথায় ভাইয়া। আপনি বলছেন আমার ফেনী সোনাগাজী কুঠিরহাট। তো সেখানে তো মাসুদ চৌধুরীর মতো একজন জঘন্যতম লোক এমপিগিরি করে গেছে। তার মতো লোকের বিরুদ্ধে প্রতিবাদ তো 16 বছর বিএনপিরই করতে হয়েছে। সেখানে তো নতুন করে কেউ করেনি। রেজাউল করিম যে হাইকোর্টের জজ ছিল, তার বাড়িতে আগুন তো দলীয় ইউনিয়নের জসিম চেয়ারম্যান দিছিল এবং সে 1 নম্বর আসামিও ছিল, গ্রেপ্তার হয়েছে, জেলও খাটছে। তখন তো কেউ ছিল না। যে কোনো বিষয়ে তৈরি করতে হলে আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, বিপ্লব বলেন, রুলস বিপ্লব 70 বছর পরে সংগঠিত হয়েছে। 70 বছর সময় লাগছে বলসেবিক রুশ বিপ্লব সংগঠিত করতে, স্টালিন লেনিনদের। সবকিছুই একটা সময়ের ভিতর দিয়ে এগিয়ে যায়, শেষ পর্যন্ত এসে কেউ না কেউ বিজয়ের মালা গলায় পড়ে। এটা পৃথিবীর সব জায়গায়, সব বিপ্লবী এই ধরনের সিস্টেমই চলে। আজকে এখানে তারেক আছে, শুনবেন। আপনারা তো মাস্টার মাইন্ডেও চিন্তা করতেছেন, মাস্টার মাইন্ডের মাস্টারের নাম হলো তারেক রহমান। সে যে কিভাবে মাস্টার মাইন্ডের মাস্টার, সে গোটা আজকে আমাদের গণ অধিকার পরিষদের তারেক আছে, আমি অনুরোধ করব তার সময় যেন সেই কথাটা ব্যাখ্যা করে। সংস্কার দুই রকমের হয়, একটা হলো কুসংস্কার, একটা হলো সুসংস্কার। সংস্কারটা শুরু হয়েছিল 1973 সালে। সংবিধান প্রণয়নের 6 মাসের মধ্যেই শেখ মুজিবুর রহমান স্পেশাল অর্ডিন্যান্স নামে সংবিধানে একটি কালো আইন অধ্যাদেশ জারি করেছিল। 1975 সালে 4র্থ সংশোধনীর মাধ্যমে সকল রাজনৈতিক দল ব্যান্ড করে মাত্র বাকশাল গঠন করেছিল। সকল পত্রিকা ব্যান্ড করে দিয়ে 4টা পত্রিকা রেখে সকল পত্রিকা ব্যান্ড করে দিয়েছিল। এগুলো হলো কুসংস্কার। আর সুসংস্কার যিনি করছেন, এই সংস্কারের মহান নায়ক যিনি, তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। উনি ক্ষমতায় এসে কি করলেন? বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা এবং বহুদলীয় গণতন্ত্র করার জন্য সুযোগ করে দিল। তিনি এই 4টা পত্রিকার বাইরে লক্ষ লক্ষ পত্রিকা ছাপানোর জন্য অবাধ ডিক্লারেশন ঘোষণা করে দিলেন। এবং বাংলাদেশে যে জিনিসটা নিয়ে সংসদে শেখ মুজিবুর রহমানের দলের লোকেরাই বিরোধিতা করেছিল, মানবেন্দ্র লারমা সহ কালীনাথ বুদ্ধ সংসদ থেকে বের হয়ে গিয়েছিল, সেখানে ঘোষণা করছিল সবাই আমরা বাঙালি। কিন্তু তারা বলছে আমি চাকমা, মগ, সাঁওতাল, গারো, আমার একটা আইডেন্টিটি আছে, হয়তোবা
জন্মসূত্রে আমি বাংলাদেশি হতে পারি, কিন্তু আমি বাঙালি নই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, এবং আপনার পাসপোর্টটা এখন খুললে দেখবেন ন্যাশনালিটি লেখা আছে সামনে দিয়ে বাংলাদেশি, নট বাঙালি। মহান সংস্কারক এই সংস্কার শুরু করে গিয়েছে। যতদিন পৃথিবীতে লাল সবুজের পতাকা পথ পথ করে উঠবে, ততদিন এই রাষ্ট্রের সংস্কার চলতেই থাকবে অবিরামভাবে। যোগের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে সংস্কার হতেই পারে। সংস্কারের বিরোধিতা আমরা করি না। আজকে একটা সেমিনার হয়েছে, প্রধান উপদেষ্টা ছিল, জামাতের আমির ছিল, মহাসচিব ছিল, আমাদের মহাসচিব ছিল, মান্নার সাহেব, এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানরা সেখানে ছিল। সেখানে কি বলছে অধ্যাপক মুজিবুর রহমান সাহেব? বলছে সংস্কার অর্থ এই নয় যে আপনি লং টাইম এটাকে নিয়ে সংস্কার করবেন, এটা চলতে পারে না। নির্বাচন অতি দ্রুত দিতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকলে সেখানে একটা শূন্যতা সৃষ্টি হয়। আজকে যে কথাটা কেন দেশে রাষ্ট্রে এই ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলি ঘটছে যখন নাকি আপনারা বরখাস্তকৃত উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে নিয়ে সম্মেলন করলেন। আওয়ামী দোসর। আপনি যে কুটিরহাটার কথা বলেন, সেখানে লিপ্টনরা যেভাবে অস্ত্র হাতি নিয়ে গোলাগুলি করছে, সেটা আপনি যদি মাঠে থাকেন তাহলে দেখছেন। ফেনী ট্রাং রোড থেকে যখন নিজাম হাজারির বাহিনী গুলি করতে করতে পাঁচগাছিয়া রোড দিয়া আপনার পাঁচগাছিয়া মরে গেছিল, 11 জন শহীদ হয়েছিল, সেখানে কোনো ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক বা নেতা শহীদ হয়েছিলেন? আমার সে তালিকাটা জানার দরকার। আরেকটা কথা হলো, আজকে আমরা যেই কথাটা বলছি সেটা হলো সংস্কার হবে অবধারিত, সংস্কার চলতে থাকবে অবিরাম। নির্বাচন দ্রুত প্রয়োজন, এবং আপনারা যখনই এই সমস্ত আওয়ামী দোসরদেরকে নিয়ে একটা কিংস পার্টি করার জন্য সমাবেশ করলেন, তারপর থেকেই ষড়যন্ত্রের সূত্রপাত হলো। আজকের দুটা ঘটনা আমি বলি। দেখেন, গত বৃহস্পতিবার আমার দেশে, আমার নারায়ণগঞ্জের একজন শীর্ষ সন্ত্রাসী নিয়াজুল, নাম শুনছেন, আইবিরে হত্যা করতে গেছিল, গুলি করতে গেছিল, দৌড়ানি খায়া পিস্তল ফেলাইয়া পালায় গেছে। সেই লোককে গ্রেপ্তার করে জনগণ পুলিশের কাছে দিছে, পুলিশ তাকে ছেড়ে দিছে। যুবলীগের 2 জন নেতারে গ্রেপ্তার করে জনগণ ইনফরমেশন দিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাইছে, তাদেরকে পুলিশ ছেড়ে দিছে। এবং অদ্যাবধি পর্যন্ত ওই ঘটনার পর থেকে এই আওয়ামী লীগ, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীরা সর্বোচ্চ আদালত, হাইকোর্ট থেকেও জামিন পাচ্ছে অহরহ, গণহারে, এবং নিম্ন আদালতগুলিতেও নির্দেশ দেওয়া আছে, সেভাবে তারা জামিন করে সবাই বেরিয়ে চলে আসতেছে। যার কারণে ফলশ্রুতিতে সচিবালয়ে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে একটা সেন্সিটিভ এরিয়াতে। এবং আপনারা নিজেরাই পুষছেন যে কথা এখানে ওই যে পলাশ চৌধুরী বলতেছিল, আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য বিএনপি বলছে কবে তথ্য থাকতে হবে, বলছে কোন দলকে নির্বাচনের বাইরে রাখা যাবে না। আওয়ামী লীগের নাম কখনো উচ্চারণ বিএনপি করে নেই। আপনারা বরঞ্চ আওয়ামী লীগের ব্যান করেন না কেন? ছাত্রলীগ তো হলো ছাউপনা মিয়া, ডাল, ডাল কাটলে গাছের কি হয়? আর একটা ডাল গজাবে। আপনারা ছাত্রলীগের ব্যান করতে যান কেন? আপনারা আওয়ামী লীগের ব্যান করবেন। আপনারা তো আওয়ামী লীগের ব্যান করেন নাই। আপনাদের নির্বাচন কমিশনের সংস্কারের বদিউল আলম মজুমদার, আপনার ফেনীর লোক, ফুলগাজী বাড়ি, সে বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে। তা আপনারাই তো এইগুলির প্রশ্ন উত্থাপন করছেন, আর বিএনপির ঘাড়ে বন্দুক রাখতেছেন। বিএনপি এই করছে, বিএনপি সেই করছে। বিএনপি যেগুলি করে সেগুলো যদি আপনার পছন্দ না হয়, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার পারসেপশন যেটা, আমরা যদি দখলবাজি করে থাকি, চাঁদাবাজি করে থাকি, টেন্ডারবাজি করে থাকি, জনগণ তার জবাব দিবে ব্যালটের মাধ্যমে। আমরা তো এই জন্যই আমাদের এই ছাত্র জনতায় 2000 মানুষ প্রাণ দিছে তো এই জন্যই, কথা বলার অধিকারের জন্য। যে কথা বলার অধিকার আমাদের ছিল না 17 বছর। আমি কেন্দ্রে যাই আমার ভোট দিতে পারিনি। যতবার ফেনীতে গন্ডগোল হয়েছে, ফেনীর অধ্যুষিত রামপুরে যতবার হামলা হয়েছে, যতবার হত্যা করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকে, তার ছিটাফোঁটাও আপনারা চোখে দেখেন নাই। আজকে হয়তোবা আমরা বড় গলায় অনেক কথা বলি, সেদিনের প্রতিরোধ যোদ্ধারাও কিন্তু আমাদের লোকেরাই ছিল, গুলি খেয়েছে, হত্যা হয়েছে।
আপনি বলছেন মামলা, একজন মানুষ হত্যা হবে, আমার সন্তান মারা গেছে, আমি মামলা করব না? এই কি আমার গণতান্ত্রিক অধিকার নয়? আমার ভাই চোখ হারাইছে, আমি কি মামলা করব না? বসে থাকবো? সে মামলা করবে। আপনি এখন এই মামলার সাথে জড়িয়ে দিতে চান বিএনপির নাম। বিএনপি মামলা করছে, আর বিএনপি মামলা করছে বলেই তো আপনি টাং রোড এখন ঘুরে। তা নাইলে এই আওয়ামী লীগ এলাকা এনটুয়া বেন্টুয়ার পোলারা পিঠে আপনার করে ফেনিতে বহুত আগে বাইর করে দিত। আমরা সুচিন্তিত মতামতের ভিত্তিতে রাজনীতি করতে চাই, কাদা ছোড়াছুরি আমরা করতে চাই না। আমরা একটা বৃহত্তর রাজনৈতিক দল, জনগণের কল্যাণে কাজ করি। জনগণ যদি মনে করে আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে হবে, আসবে, দিবে। এবং আমাদের যে 31 দফা সংস্কারের জন্য, এটা 2 বছর আগে আমরা ঘোষণা করেছি। আপনারা তো এখন সংস্কার শুরু করছেন। আমরা 2 বছর আগে রাষ্ট্র মেরামতের জন্য সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলাম 31। সেখানে আমাদের সরাসরি একটা দফা আপনারা বলি, আমাদের চেয়ারম্যান সাহেব সরাসরি বলে দিছে, আমরা বিএনপি পরবর্তীতে ক্ষমতায় আসবে না, বিএনপি সরকার গঠন করবে না। আমাদের 31 দফার অন্যতম দফাটা হলো এটি যে আমরা একটা জাতীয় সরকার গঠন করব, সকল মতের, সকল ধারার, শ্রমজীবী, আপনার ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার একজন রিক্সা পোলার থেকে আরম্ভ করে তাঁতি, জেলে, সকলকে সন্নিবেশিত করে একটা জাতীয় সরকার গঠন করা হবে। সে জাতীয় সরকার পরবর্তী 5 বছর দেশ পরিচালনা করবে। এটা হলো আমাদের মূল থিম এবং এটা নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের অন্য কোনো কাজ নেই। সেহেতু আমি অনুরোধ করব, আপনারা যেভাবে কথা বলেন ওইভাবে কিন্তু আমি কথা বলতে পারি, আমি বলবো না। আপনি যে ভাষায় কথাগুলি বলছেন আমি ওইটা জবাব দিতে পারতাম, কিন্তু কাদা ছোড়াছুরি করলে কি হবে? নিজেদের ক্ষতি হবে। ওই শহীদদের আত্মা, ওই সাইদদের রক্ত, ওয়াসিমদের রক্ত ঘৃণা দিবে, ধিক্কার দিবে আমাদেরকে। সেই তো আপনাদের ভাষায় আমি কথা বলবো না, রাজনৈতিক ভাষায় রাজনীতির কথা বলবো। কিংস পার্টি গঠন করবে। 130 জেলায় আপনারা কমিটি করে ফেলেছেন, 130 জেলায় আপনারা কমিটি গঠন করছেন। কেন আপনাদের তো ও আপা 130 জেলা কেমন হলো জানেন না? ওই যে সকালে যে আপনার ম্যাপ দিল, বিকালে দেন আবার এটা প্রত্যাহার করলো। ওই ম্যাপের মধ্যে মুর্শিদাবাদ আছে না, ওই ম্যাপের মধ্যে আপনার ইয়ে আছে না, আসাম আছে না, কাছাড় আছে না, কুচবিহার আছে না। এই জেলাগুলিতে কমিটি কে করবো? আপনি করে দিবেন? ওনারা করবে না। 130 জেলায় কমিটি করছেন, আরো পারলে 500 জেলায় করেন। আমরা আপনাদেরকে কাউন্টার ভাবি না, আপনাদেরকে সন্তান ভাবি, আগামী দিনের ভবিষ্যৎ ভাবি। রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, আপনাদেরকে আমরা সেখানে আসন দিতে চাই। আপনারা নিজেদেরকে এমন জায়গায় নিবেন না যেটা বিতর্ক করে। 7 তালা এবং 8 তালা আগুন লেগেছে, নাহিদ এবং এখানে বসে, ওদের 2টা ফ্লোরে আগুন লাগলো কেন? জনগণ প্রশ্ন করলে কি উত্তর দিবেন? মুখলেসুর রহমান বলে নাই, মুখ্য সচিব, 5C দিবা নগদে আর 5C দিবা ডলারে। সচিবালয়ে 3 লক্ষ টাকার 3 কোটি টাকার চেক পাওয়া যায় নাই। কি বিচার করছেন? কি তদন্ত কমিটি করছেন? শস্যার মধ্যে ভূত, এগুলোর সাথে আপনারা জড়িত আছেন। আপনার বিএনপি, আরে বিএনপি কোনা না যায় রাস্তায় ফুটপাতে চটপটি এলাতে 20 টাকা নিচে, এটা গপ্প করে। 5C অর্থ বুঝেন? 5C ডলার বুঝেন? তা আপনারা তো এগুলির মদত দিচ্ছেন, যার কারণে আজকে আপনাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে। আজকে তারা বৈষম্যের কথা বলে এই সমস্ত পেতাত্তারা সচিবালয়ে মিছিল করতেছে, কিভাবে সাহস পায়? যারা শেখ হাসিনাকে সার্ভ করেছে, শেখ হাসিনার মন্ত্রীদেরকে সার্ভ করেছে, এই সমস্ত লোকেরা যারা নাকি শেখ হাসিনার এই কি জানি বলে এই অফিসে যে কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ছিল, তারা আবার চাকরিতে রিইনস্টেট হয় কিভাবে? তাদের তো বহিষ্কার হয়ে যাওয়ার কথা। শেখ হাসিনাকে যারা বুদ্ধি দিয়েছে, যে সমস্ত আমলারা, তাদেরকে আপনারা চাকরি থেকে বহিষ্কার করলেন না কেন? যারা নাকি, আপনাকে একটা ছোট্ট কথা বলি, এই যে মন্ত্রীদের পিএস এপিএস যারা হয়, বিসিএস ক্যাডার, তারা তো ওই মন্ত্রীকে সার্ভ করে। তো ওই বিসিএস এর ওই পিএস এপিএস করে আপনারা আবার চাকরিতে বহাল করছেন। কেউ ডিসি বানাইছেন, কেউ যুগ্ম সচিব বানাইছেন, কেউ ডিএস বানাইছেন। কেন আপনারা এগুলি করলেন? সরকার কি আমরা চালাই? সরকার তো আপনারা চালান। আজকে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আপনারা বিএনপির গায়ে বন্দুক রেখা আপনারা আবার পার্টি বানাবেন, আবার আপনারা আমাদের গায়ে দোষ চাবেন। সব দোষ আপনাদের। সরকার আপনাদের, এই সরকার আপনাদের, আপনাদের প্রতিনিধি এই সরকারে আছে।
সেই তো দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। এই পর্যন্ত যত অপরাধ অন্যায় হয়েছে সবকিছুর সাথে আপনারা জড়িত, সকল দুর্নীতির সাথে আপনারা জড়িত, এবং সে সমস্ত দুর্নীতি প্রকাশ পাবে বলেই আগুন লাগায় নথি পুড়িয়ে দিয়েছি। ধন্যবাদ।